to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল। পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিফ প্রসিকিউটরের। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। মঞ্চতে ফাঁসির রশি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের। চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ। রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া। সামনের দিনের জন্য একটা উদাহরণ। পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। দিল্লিকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি 32-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এবারের ভোট গতানুগতিক নয়, দেশ রক্ষার নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার। জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নির্দেশ। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা, চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে 5 বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। বেলা 12:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন 3 বিচারপতি। জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নীরবতা। বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। 453 পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় 6 ভাগে। Elements of crime against humanity, these are enunciated by the Rome Statute. রায়ে 5 অভিযোগের নানা তথ্য উপাত্ত, গণ অভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও, জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়। About the telephonic conversations of accused Sheikh Hasina. আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলে নূর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয়। বিচারক বলেন, এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. টানা 2.5 ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার মধ্য দিয়ে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই আন্দোলনকারীরা। With the material evidences to the tribunal to arrive at the correct decision. হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়।
এছাড়া গণভবনে রাজাকার বলে উস্কানি, ঢাবি ভিসির সাথে ফোনালাপ এবং এর ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা। মাস্টারমাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি, পরে হয়েছেন রাজসাক্ষী। মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে 5 বছরের জেল। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে। ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না, এই রায় তার জলজ্যান্ত উদাহরণ। নিহতের স্বজন এবং আহতরা বলছেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার অবসান, শেখ হাসিনার চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের। রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগঘন পরিবেশ তৈরি। তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা। তবে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের লঘু দণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই চোখের পানি জমা ছিল 14টি মাস। বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে, শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে। জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের। শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। শুধু রায় ঘোষণা নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয়। সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি, মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। তারা বলছিলেন, ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না। অবশ্য ভরসা ছিল ট্রাইব্যুনালের ওপর। প্রত্যাশা পূরণ হয়, চোখ ভরা পানি আর বুক ভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো শাসকের স্বৈরাচার হয়ে ওঠা রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। জামায়াত নেতা গোলাম পারোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন, প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয়, যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মগবাজারে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এনসিপির এই শীর্ষ নেতাও। রায় দ্রুত কার্যকরে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরও। আমরা এটাকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না। দাবি জানাবো, জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধাবিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে, প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের ফলে জুলাই ও আগস্টে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে, জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশ আগামী চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার, কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। To inflict her with only one sentence
that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা। শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। শেখ হাসিনার রায় পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সেখানে নাশকতার অভিযোগে গ্রেফতারকৃতরা যেন জামিন না পায় এর উপর গুরুত্ব দেয়া হয়। আলোচনা হয়েছে ডিএমপি ও সিএমপি কমিশনারের নাশকতাকারী ও সন্ত্রাসীদের গুলি ও ব্রাশ ফায়ার করার নির্দেশনা নিয়েও। আপনাকে যদি কেউ মারতে আসে, আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না। দেখাবাতে এগুলি না, শুনুন, এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কী দেশের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার করতো তো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য। তো স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে আছে। দেখবেন এটা ডাই ডাউন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত উল্লেখ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখছে জুলাই ছাত্র জনতা। ঐক্যবদ্ধ জনতাকে রক্তচক্ষু দেখানোর আগে ভবিষ্যৎ শাসকরা এই রায়ের দৃষ্টান্ত মনে রাখবেন, এমনটাই আশাবাদ সাধারণ মানুষের। With only one sentence, that is sentence of death. রায় ঘোষণার সাথে সাথে এভাবেই উল্লাসে ফেটে পড়ে বিচার প্রত্যাশী ছাত্র জনতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক সরকার প্রধান দণ্ডিত হলেন মৃত্যুদণ্ডে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর সহ ঢাকার কয়েকটি পয়েন্টে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, দ্রুততম সময়ে রায় কার্যকরের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের দায় মেটাতে হবে। জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা, এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। যদি কোনো দল এগেইন চায় আমাদের উপরে, সাধারণ জনতার উপর, সাধারণ ছাত্রের উপরে আক্রমণ করতে, তারা 100 বার আগে ভাববে, ভেবে তারপরে এরকম জুলুমে নামবে। আমরা পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয়। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পলায় আছে, বা তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয়, তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুগ প্রক্রিয়া হস্তান্তর করে
বিচারের মুখোমুখি করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট। আমাদের দাবি সরকারের কাছে যে কোনো ক্রমে যে কোনো মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে রায়, এই রায় কার্যকর করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অপেক্ষায় ছিলেন বিচার প্রত্যাশীরা। রায় ঘোষণা হতেই মিষ্টি বিতরণ ও শুকরানা নামাজ আদায় করেন অনেকে। আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। কিন্তু অনেক মানুষ আরো খুন করছে, খুনি হইছে, হাসি হইছে, আমি খুশি হয়েছি। সব প্রণোদিত জনসাধারণ যারা সবাই মাঠে নেমে আসছে, আজকে রায়ে দেখেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, সবার মুখে হাসি আর হাসি। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ও দমন পীড়নের অবসান ঘটিয়ে এ রায় জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে এমন আশাবাদ নাগরিকদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার পর এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। ধানমন্ডি ৩২ নম্বরে এখন পরিস্থিতি কেমন দেখছেন? দুপুরে পরে অর্থাৎ বিকেল ৩টার দিকে এখানে ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর বাকি যে অংশটুকু আছে সেটি গুড়িয়ে দেওয়ার জন্য তারা বুলডোজার সহ এই ৩২-এর এই অংশটিতে এসে প্রবেশ করবার জন্য চেষ্টা করে। তারা ৩২ নম্বরের দুই পাশের সড়কে বেশ কিছু সময় ধরে তারা অপেক্ষা করে, স্লোগান দেয় এবং সেখান থেকে পুলিশ সদস্যরা তাদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে। সেনা সদস্যদের সাথেও তাদের কথা হয়। পরে এখানে পুলিশের ঊর্ধ্বতন ও যারা কর্মকর্তা ছিলেন তারাও এসেছেন, তাদের সাথে অনেকবার কথা বলা হয়েছে, বাট কোনোভাবেই তারা সেটি মানতে চাচ্ছিলেন না। ততক্ষণ পর্যন্ত আসলে যান চলাচল বন্ধ ছিল। রাত ৯টার দিকে পুলিশ বলা যায় যে অ্যাকশনে যায়। তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। একটু আগে এখানে অর্থাৎ একটু আগে না, প্রায়ই এমনটি ঘটছে। কিছুক্ষণ পরপর তারা বের হয়ে এসে ইট পাটকেল ছুটছে, গাড়িতে ঢিল ছুটছে, গাড়ির গ্লাস ভাঙছে। পুলিশ আবার তাদেরকে ধাওয়া দিচ্ছে, আবারও তারা ভেতরে চলে যাচ্ছে। এমনই একটি পরিস্থিতি। মাঝে মধ্যে দু একজনকে এখানে ধরে আনা হচ্ছে, তাদেরকে আটক করা হয়নি, তাদেরকে ধরে এনে তাদের সাথে কথা বলে তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে। এই মুহূর্তে সেনা সদস্যরাও এখানে আছেন, তারা অবস্থান নিয়ে আছেন। পুলিশ সদস্য যা ছিলেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তাদের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং পুলিশ সদস্যরা রাস্তার বিভিন্ন অংশে তারা অবস্থান নিয়ে আছেন। এই অংশটি ছাড়াও অর্থাৎ তারা বিভিন্ন গলি থেকে বের হয়ে গাড়ি গ্লাস লক্ষ্য করে তারা যে ইট পাটকেল ছুটছে, ঢিল ছুটছে, সেটিকে আসলে ঠেকানোর জন্যই মূলত চেষ্টা করা হচ্ছে। তবে তারপরও একটুক্ষণ পরপর তার বিভিন্ন গলি থেকে বের হচ্ছে এবং এখানে ঢিল ছুটছে। দেবাশিস, এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সবশেষ। ধন্যবাদ হাসান মিসবা যুক্ত হবার জন্য। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দুটি এক্সাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শেখ হাসিনা কোনো আস্তানায় এ বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমরা তাদের বাসভবন পুরাই দিব বুলডোজার দিয়ে। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেওয়া হয় ৩ স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেন মূল সড়কে।
ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারশেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে, এখানে দেখেন আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। ছাত্রলীগের যে কেবলা, আওয়ামী লীগের যে কেবলা, সেই মুজিববাদের বুলডোজার নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে, এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য। বিকেলের দিকে সড়কের পূর্ব পাশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির ঘোষণা আসে। তখন আনন্দ মিছিল নিয়ে ফের ধানমন্ডি 32-এ ঢোকার চেষ্টা করেন বুলডোজার কর্মসূচিতে আসা আগতরা। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। পুলিশের অবস্থান কি এখন? পুলিশের অবস্থান এখানে থাকবো, আমরা তো আমাদের অবস্থান আগের জায়গায়। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের আটকাতে শতাধিক সেনা ও পুলিশ সদস্য পুরো ধানমন্ডি 32 আগলে রাখেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সকালে 64 জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের জন্য নয়, গণভোট যুক্ত হওয়ায় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে ক্যাবিনেট সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের বৈঠক। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ। এতে বিভিন্ন জেলার পরিস্থিতি তুলে ধরে কথা বলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। আর জেলা প্রশাসক নির্বাচনে কি ডিসিদের উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কাজে এটা নিয়ে আলাপ করা, আমরা যেন অতীতের 5 বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেন, এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, তাই এটি গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। সুষ্ঠু একটি ভোটের মধ্য দিয়েই জাতির জন্য এই শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি, তারা হলো এক ধরনের ধাত্রী। নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। যেখানে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে, যারা 15 বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই, তারা তখন ভোটারের বয়স হয়ে গিয়েছিল। তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুন্দরভাবে নির্বাচন হবে, সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সন্ধ্যায় দোকানে ছিলেন তিনি, সেখানে মোটরসাইকেলে 3 জন অস্ত্রধারী কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর 7 রাউন্ড গুলি করে। পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করে, এরপর দ্রুত উদ্ধার করে কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত 5 জন। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কিভাবে ঘটনার সূত্রপাত, নিহতদের পরিচয় কি জানা গেছে? দেবাশিস, যিনি মারা গেছেন তার নাম রবিউল ইসলাম এবং স্থানীয়ভাবে যেমনটা জানানো হয়েছে তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে
রয়েছেন এবং স্থানীয়ভাবে এবং পুলিশ প্রশাসন যেমনটা জানিয়েছেন যে আজ সন্ধ্যার পরে অর্থাৎ 7টা নাগাদ স্থানীয় বাজারে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করতেছিলেন রবিউল এবং তার সাথে যারা আছে তার সহযোগীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার যে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের সাথে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং এই বাকবিতণ্ডার জের ধরেই আসলে এই পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রতিপক্ষরা রবিউলকে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাতেই কিন্তু তার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় কিন্তু আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আনা হয়েছিল, কিন্তু এখানে আনার পরে যারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এখানে রবিউলের স্বজনরা এসছেন, তারা জানিয়েছেন যে একেবারেই তুচ্ছ ঘটনা এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড প্রতিপক্ষরা ঘটিয়েছে বলে আসলে তারা মনে করেন এবং তারা দাবি জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সাথে আমাদের সহকর্মী কাউসার যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় একে অন্যকে মিষ্টিমুখ করান তারা। রায়ের প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিকভাবে সন্তুষ্ট তারা। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। বলেন, তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতেও। 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী সমর্থকরা পুঠিয়ায় মিছিল বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে পুঠিয়া ত্রিমোহিনীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আইনের শাসনের জয় হয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। পূর্বাঞ্চলের সমু মার্কেট থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বলেন, এই প্রচেষ্টায় সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তারা। এছাড়াও সত্য উদ্ঘাটন, পুনর্বাসন এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করে জাতিসংঘ। হাই কমিশনার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন তিনি। নীতি অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে জাতিসংঘ যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলে জানান হাই কমিশনার। সৌদি আরবে বসে ও ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত হয়েছেন ভারতের কমপক্ষে 42 জন উমরা যাত্রী। যাত্রীদের বেশিরভাগই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা। সোমবার মক্কায় হজ শেষে মদিনার দিকে রওনা হন তারা। মদিনার কাছাকাছি আসতেই দুর্ঘটনার কবলে পড়ে উমরা যাত্রীদের বাসটি। ঘটনাস্থলে নিহত হন অনেকে। একই পরিবারের অন্তত 18 জনের মৃত্যুর খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। অন্তত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। তবে আগুনে ঝলসে যাওয়ায় অনেকের পরিচয়ই এখনও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে চলছে অনুসন্ধান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনীতিবিদদের অনেকেই। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।